নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। ধন্য রাজার পুণ্য দেশ, যেখানে একের পর এক অন্ধকার নামে মানুষের জীবনে, তবু তার মধ্যেও বসন্তের হাওয়ার মতো কখনো ভেসে আসে স্বস্তি। প্রশ্ন ওঠে একই সঙ্গে, তাহলে কি ভোট কিছু নয়? গণতন্ত্র কিছুই নয়? সুপ্রিম কোর্টই শেষ ভরসা? কেন বলছি? কারণ আছে। এই দেশে একের পর এক গুরুত্বপূর্ণ বিল আটকে থাকে লাল ফিতের ফাঁসে, কবরের মতো ঘুমিয়ে থাকে সরকারি দেরাজের অন্ধকারে। দিনের পর দিন যায়, রাতের পর রাত, কিন্তু সেসব বিল আর পাশ হয় না। যেমন ধরুন না, রাজ্য সরকারের অপরাজিতা বিল। মহিলা সুরক্ষায় এর গুরুত্ব নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, সেই বিল আজও পাশ হয়নি। কিন্তু ওয়াকফ, তার কথা আলাদা। কেন আলাদা সে কথা মোদী সরকারই ভালো জানে। বাস্তবটা হলো, ওয়াকফ আইন সংসদের দুই কক্ষে পাশ হওয়ার 48 ঘন্টার মধ্যেই তাতে স্বাক্ষর করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু তারপরেই বিভিন্ন রাজ্যে আইনের বিরোধিতায় প্রতিবাদ শুরু হয়। রাজনৈতিক দলগুলির পাশাপাশি আন্দোলনে নামে সংখ্যালঘু সম্প্রদায়। আদালতে মামলাও করে বিরোধীরা। আইনের সমর্থনে বিজেপি শাসিত 6টি রাজ্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। বুধবারের পর সেই মামলাগুলির আজ ফের শুনানি ছিল। আদালতের নির্দেশে পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিকে বাতিল করা যাবে না। পাশাপাশি ওয়াকফে সংশোধনী আইন অনুযায়ী কমিটিতে নতুন কোনো নিয়োগ নয়। সুপ্রিম কোর্টে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইন 2025-কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়। ওই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আদালত যদি কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করে তা হবে বিরলতম। আদালতের প্রশ্নগুলি যথেষ্ট প্রাসঙ্গিক। এ বিষয়ে ইতিহাস বিবেচনা করাটা বাঞ্ছনীয়, তবে আদালতের স্থগিতাদেশ দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। বিচারপতি সঞ্জীব কুমার বলেন, আমরা সামগ্রিক বিষয়ের উপরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি না। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আমরা আদালতকে আশ্বস্ত করছি, মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ করা হবে না। পূর্ব ঘোষিত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা হবে না। কেন্দ্রীয় সরকার 7 দিনের মধ্যে হলফনামার মাধ্যমে আদালতের সমস্ত প্রশ্নের জবাব দেবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, একটি বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কিছু অসামঞ্জস্য চোখে পড়ছে, সেই বিষয়গুলিও আমাদের চোখ এড়ায়নি। কিন্তু আমরা চাই না আজ যে পরিস্থিতি রয়েছে তার বদল হোক। 5 বছর ইসলাম চর্চার বিষয়টিতে আমরা স্থগিতাদেশ দিচ্ছি না, কিন্তু এটাও অঘোষিত নিয়ম যে মামলা বিচারাধীন থাকার সময় পরিস্থিতি যেমন ছিল তেমনই থাকবে, যাতে ব্যক্তির অধিকারে ছাপ না পড়ে। আদালতের নির্দেশ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশ, কেন্দ্রের আইনজীবীর আশ্বাস মতো মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ করা হবে না। পূর্ব ঘোষিত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা হবে না। সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মোট 70টি নতুন মামলা দায়ের হয়েছে। অপরদিকে 1995 সালের ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে মামলাগুলি বিচারাধীন। নতুন মামলার পাশাপাশি 1995 সাল এবং 2013 সালে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলাগুলির শুনানিও এই বেঞ্চে হবে। 5ই মে পরবর্তী শুনানি। ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশ জুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সুপ্রিম রায়ে আপাতত স্বস্তিতে ওয়াকফ সম্পত্তি। কলকাতা টিভি। ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তি মিলেছে। একই সঙ্গে কিছুটা হলেও স্বস্তি এসেছে চাকরিহারাদের জীবনে। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। মানবিক দিক থেকে পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তবে কাজে যোগ দিতে পারবেন না অশিক্ষক কর্মীরা। এত অন্ধকার, এত হাহাকারের ভেতরে এইটুকু তো হলো, বাকিটুকুও হবে এই আশাই করছি। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করেই দিয়েছেন রাজ্য সরকার সব রকম ভাবে চাকরিহারাদের পাশেই রয়েছেন। এবার সেই পালে হাওয়া দিল শীর্ষ আদালতের রায়। ভেসে চলুক জীবনের খেয়া।
নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে নরম হল শীর্ষ আদালত। সংশোধিত রায়ে শুধুমাত্র চাকরিহারা শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, সুপ্রিম কোর্টের রায়ে একযোগে প্রায় 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। রাজ্যের বিদ্যালয়গুলিতে ছাত্র শিক্ষকের আনুপাতিক হার কমেছে, ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা সমস্যার সম্মুখীন। প্রধান বিচারপতি বলেন, আমাদের রায় অনুযায়ী 3 মাসের মধ্যে নতুন নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে কি? উত্তরে কপিল সিব্বাল বলেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হবে। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে। এরপর প্রধান বিচারপতি বলেন, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে? কপিল সিব্বাল, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। আদালতের মন্তব্য, ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সমস্যার বিষয়টি আদালত মানবিকতার চোখে বিবেচনা করছে। আদালত মনে করছে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরিহারা শিক্ষকরা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবে। মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে 31শে মের মধ্যে তারা বিজ্ঞপ্তি জারি করবে। কপিল সিব্বাল বলেন, গ্রুপ সি ও গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের ক্ষেত্রেও এই নির্দেশ বহাল রাখা হোক। এরপর প্রধান বিচারপতির বক্তব্য, অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে আগের রায় বহাল থাকবে, কারণ তাদের নিয়োগে অস্বচ্ছতা ধরা পড়েছে। সেক্ষেত্রে তাদের কাজে ফেরালে ভুল বার্তা যাবে। সুপ্রিম কোর্টের এই রায় খুশি নন চাকরিহারা শিক্ষকেরা। 31শে ডিসেম্বরের পর কি হবে সেই প্রশ্ন তারা করছে তাদের। 31শে ডিসেম্বরে তোমার মৃত্যুদিন হবে, এটা কি মানা যায় নাকি কখনো? আমি তো পরীক্ষা ব্যবস্থা পরীক্ষার মধ্যে দিয়েই আমি চাকরি পেয়েছি। সেখানে আমাকে যদি সুপ্রিম কোর্ট বলেন যোগ্য, আবার বলছেন পরীক্ষা পদ্ধতিটাই বাতিল, পরীক্ষা পদ্ধতিটাই ঠিক নেই, তাহলে আমি যোগ্য হলামটা কি করে যদি পরীক্ষা পদ্ধতিটাই ঠিক না থাকে? তাহলে উনি যখন আমাকে বলছেন যোগ্য, তার মানে পরীক্ষা পদ্ধতি কোথাও না কোথাও ঠিক ছিল, কিন্তু নিজের বিচারিতা করছেন। সুপ্রিম নির্দেশে শিক্ষক শিক্ষিকারা কাজে ফিরতে পারলেও গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের কি হবে? স্কুলের দপ্তরিদের কাজ, মিড ডে মিলের কাজকর্ম কে করবেন? তা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেল। বহু প্রশ্নের জবাব অধরাই থেকে গেল। কলকাতা টিভি। মমতা স্বস্তি পেয়েছেন চাকরিহারাদের জন্য পর্ষদের আবেদনে সুপ্রিম কোর্টের রায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অনেকেই। যদি চাকরিহারারা তাদের আন্দোলনের পথ থেকে যদিও সরছেন না, এর কারণ বোঝাও খুব জটিল কিছু নয়, কেননা শীর্ষ আদালত রায় দিয়েছে 31শে ডিসেম্বর অবধি যোগ্যরা চাকরি করতে পারবেন। কিন্তু তারপর তো গোটা জীবন পড়ে রইল, কি হবে তার? আর তাই চাকরিহারাদের আন্দোলন চলবে। তাল মিলিয়ে রাজনীতির চর্চাও কিন্তু থামবে না। সিপিএম এর হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় তো সরাসরি বললেন, লাত পড়ল গরিবের পেটে। 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়ের পর স্বস্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন, কাজে একটা আপাতত স্বস্তি, যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। সুপ্রিম রায়ের পর ওয়াই চ্যানেল থেকে সাংবাদিক বৈঠক করেছেন চাকরিহারারা। মূলত আমাদের যেটা প্রধান দাবি, আমরা গত 3রা এপ্রিল থেকে আমাদের চাকরি হারানোর পরে আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের স্বপদে পুনর্বহাল করতে হবে। তো সেই স্বপদে পুনর্বহাল রাখার কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ আজকে ছিল না। শুধুমাত্র একটা সময়, মানে 2-4 মাসের জন্য যাতে শিক্ষাটাকে সচল রাখা যায়, তার জন্য একটা আবেদন ছিল। এটা আমাদের দাবির সঙ্গে কোনো সঙ্গতি ছিল না। সেই জন্যে
আমরা যে প্রধান দাবি সেই দাবিটার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই, সেই লড়াই আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব। আজ এসএসসি ইস্যু নিয়ে এবিটি এর আহ্বানে এসএসসি অফিস অভিযানে শামিল হয়েছিল এসএফআই ডিওয়াইএফআই। সেই মিছিল থেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সরকার নিজেরটা বুঝে নিল, এই তো, আর যারা দুর্নীতি করলো তারা শাস্তি পেল না। শাস্তি কারা পেল? পশ্চিমবঙ্গের প্রান্তিক গরিব মেহনতি পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা নিজেরা লেখাপড়া করে নিজেদের পায়ের নিচে জমি শক্ত করতে চেয়েছিল এবং গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার একজন ধারক বাহক হতে চেয়েছিল, সরকারকে সাহায্য করতে চেয়েছিল, দেশ গঠন করতে চেয়েছিল, তারা শাস্তি পেয়ে গেল। আর যারা কটা টাকার লোভে চাকরি বিক্রি করলো তারা বহাল তবিরতে রইল। তবে আপাতত মিলছে স্বস্তি, কাজে ফিরতে পারবেন চাকরিহারারা। কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। মুর্শিদাবাদে আপাতত নিভেছে হিংসার আগুন, কিন্তু এখনো নিশ্চিন্ত হতে পারেনি কোর্ট। মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনায় দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানানো হয়েছে, উপদ্রুত এলাকার ঘরছাড়া মানুষজনকে ঘরে ফেরানোর জন্য এবং তাদের পুনর্বাসনের সুষ্ঠু ব্যবস্থা করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি নিজে এলাকা পরিদর্শন করবে এবং তার ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট আগামী সোমবার আদালতের কাছে পেশ করবে। এছাড়াও আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ানোর পক্ষেই ইঙ্গিত দিয়েছে। মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনায় দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরী। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানানো হয়েছে, উপদ্রুত এলাকার ঘরছাড়া মানুষদের ঘরে ফেরানোর জন্য এবং তাদের পুনর্বাসনের সুষ্ঠু ব্যবস্থা করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি, রাজ্য মানবাধিকার কমিশনের একজন প্রতিনিধি এবং রাজ্য আইনি সহায়তা কর্তৃপক্ষের একজন প্রতিনিধি। এই কমিটি নিজে এলাকা পরিদর্শন করবে এবং তার ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট আগামী সোমবার আদালতের কাছে পেশ করবে। এছাড়াও আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ানোর পক্ষেই ইঙ্গিত দিয়েছে। উল্লেখযোগ্য, গত 12 এপ্রিল আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেই নির্দেশে এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। ফলে পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বজায় রাখার সম্ভাবনাই প্রবল। আর এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। গত 11 এপ্রিলের পর থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া হিংসার ঘটনার তদন্তে এখনো পর্যন্ত মোট 60টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 274 জনকে। তদন্তে গতি আনতে 11 সদস্যের সেট গঠন করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন মুর্শিদাবাদের ডিআইজি ওয়াকার রেজা। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, গুরুত্ব সহকারে তদন্ত চলছে। গতকাল রাতে এসটিএফ এর হাতে ধরা পড়েছে ইনজামামুল হক, যিনি জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলে সন্দেহ। এদিকে হিংসার কারণে যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে 85 জন ইতিমধ্যেই ফিরে এসেছেন। আজ সন্ধ্যায় আরো অনেকের ফিরে আসার কথা রয়েছে। জেলা প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রত্যাবর্তনকারীদের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। বাজার হাট খুলতে শুরু করেছে। প্রায় 70% দোকান ইতিমধ্যেই খুলে গেছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে এলাকায় শান্তি ফিরিয়ে আনার কাজ করছে। কলকাতা টিভি। মুর্শিদাবাদের ঘটনায় হাইকোর্ট যে এখনো নজর রেখেছে এ তো কোর্টের রায় স্পষ্ট। ঘরছাড়া মানুষজনের নিরাপত্তা ও পুনর্বাসনের কথা খোদ কোর্টই বলেছে, কিন্তু তাতে ভরসা করে থাকলে কি আর রাজনীতির খেলা চলে? এমনিতেই বিজেপির আদর্শ বা কর্মসূচি বাংলায় সেভাবে সাড়া ফেলতে পারেনি। এই পরিস্থিতিতে একটু আধটু হিংসার আগুন জ্বলেই যদি নিভে যায় তবে বিজেপির চলে কি করে? কিন্তু ওই যে কথায় আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর তাই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে ছাই ঘাঁটতে নেমেছে বিজেপি। আজ ঘরছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন তিনি মুর্শিদাবাদ যাবেন। এরপরেই শান্তি শৃঙ্খলার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে রাজ্যপালকে মুর্শিদাবাদ না যাওয়ার জন্য আবেদন করেন।
রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল আপাতত মুর্শিদাবাদ যাচ্ছেন না। সুকান্ত বাবু, নতুন কি করবেন ভাবছেন? 16 এপ্রিল বুধবার ডিজি রাজীব কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন ঘরছাড়া পরিবারের সদস্যরা। আজ ঘরছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। রাজ্যপালের কাছে বেশ কয়েকটি দাবি জানায় ঘরছাড়া পরিবারের সদস্যরা। দাবিগুলোর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি, মন্দির তৈরি করে দিতে হবে। ঘরছাড়া ও আহতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এলাকায় বিএসএফ ক্যাম্প তৈরি করতে হবে। অশান্তিতে আহতদের পরিবার পিছু চাকরি দিতে হবে। ঘরছাড়াদের সঙ্গে একান্তে কথাও বলেন রাজ্যপাল। তারপর রাজ্যপাল সিপি আনন্দ বোস জানান 18 তারিখ মুর্শিদাবাদ যাওয়ার কথা। মুর্শিদাবাদে রাতে থাকবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। এরপরেই মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করার সময় এ বিষয়ে মুখ খোলেন। শান্তি শৃঙ্খলার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে রাজ্যপালকে মুর্শিদাবাদ না যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। I am going to the field. Let me also have a personal account of what really happened in the field. That's a reality check which I am doing today. I am also meeting some of the victims who have come to meet me here. After taking the views of all sections of society who are affected, then I will tell you what exactly is the report. এদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান ও শামসেরগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া অশান্তির ঘটনাকে কেন্দ্র করে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মহিলা কমিশন। একটি প্রেস বিবৃতি জারি করে কমিশন জানিয়েছিল তারা পশ্চিমবঙ্গে একটি তদন্তকারী প্রতিনিধি দল পাঠাচ্ছে। এই দলের নেতৃত্বে থাকবেন স্বয়ং কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাটকার। আজ 17 এপ্রিল বৃহস্পতিবার রাতে প্রতিনিধি দল কলকাতায় এসে পৌঁছচ্ছে। 18 এপ্রিল সকালে তারা মালদার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রথমেই তারা অস্থায়ী আশ্রম শিবিরে গিয়ে আক্রান্ত এবং ঘরছাড়া মহিলাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মালদা এবং মুর্শিদাবাদ 2 জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধি দল। কলকাতা টিভি। মুর্শিদাবাদে যেখানে এই গন্ডগোল হয়েছিল সেই গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিল কলকাতা টিভি। সেখানকার ছবি দেখাবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পলিটিক্স। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গ্রাউন্ড জিরোতে কলকাতা টিভি। সংশোধিত ওয়াকফ আইন পাশের পর আদতে কি ঘটেছিল সেখানে? এখন পরিস্থিতিটাই বা কি? এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে একত্রে বাস করছে হিন্দু মুসলিম সম্প্রদায়। কোনোদিন কোনো অশান্তির খবর মেলেনি। একটা আইনের প্রতিবাদ করতে গিয়েই কি এতদিনের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের গোটা পরিবেশটাই পাল্টে গেল? এলাকার মাটিতে দাঁড়িয়ে মানুষের হাল হাকিকাতের খোঁজ নিল কলকাতা টিভি। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান, বাসুদেবপুর, লস্করপুর সহ একাধিক এলাকায় ছড়িয়েছিল উত্তেজনা। ভাঙচুর চলেছিল দেদার। রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল ঘরে। প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি আপাতত শান্ত। এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে একত্রে বাস করছে হিন্দু মুসলিম সম্প্রদায়। কোনোদিন কোনো অশান্তির খবর মেলেনি। একটা আইনের প্রতিবাদ করতে গিয়ে কি এতদিনের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের গোটা পরিবেশটাই পাল্টে গেল? গ্রাউন্ড জিরোতে গিয়ে এলাকার হাল হাকিকাতের খোঁজ নিল কলকাতা টিভি। শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি এই এলাকায় বেশ কয়েকদিন ধরে দাঙ্গা একটা চেহারা নিয়েছে এবং এই দাঙ্গার চেহারায় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে। মানুষজন আতঙ্কিত হয়ে অনেকেই বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে। আমাদের যে পার্শ্ববর্তী গ্রাম যোতরাম চাঁদ আছে, আলী নস্করপুর, আমার এইটা দৃঢ় বিশ্বাস যে হিন্দুর তরফ থেকে কোনো আক্রমণ আমাদের দিকে হবে না এবং আমাদের কোনো ছেলে মেয়ে বা কোনো যুবক ভাইরা বা আমার ছেলেরা বা আমার ছেলের মতো আমার যারা পাড়া প্রতিবেশী আছে তাদের থেকেও
কোনো আক্রমণ হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারা করছে এসব দাঙ্গা হাঙ্গামা? কারাই বা শান্তিপূর্ণ পরিবেশের বদল ঘটাতে চাইছে? হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে কারা? এলাকায় যেহেতু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, আঙুল তাদের দিকে ওঠাটাই স্বাভাবিক। তবে হিন্দু মা বোনেরা যে উত্তর দিলেন তা অন্য সত্য সামনে আনছে। সব জায়গায় যে দেখাচ্ছে যে মুসলমানরা হিন্দুর বাড়ি আক্রমণ করছে, এটা কি ঠিক? আপনার বাড়িতে করেছে এটা? এই সময় কি মুসলমান আসবে আপনি বলেন? হিন্দুরা আমার বাড়িতে অ্যাটাক করেছে, মুসলমানরা আসেনি। আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক আছে, ভয় আছে। তো রাজনৈতিক ষড়যন্ত্রের ছবিও উঠে আসছে। ওরা কি এলাকা দখল করতে চাইছিল? মানে চাইছে আমাদের বাড়ি দখল করতে চাইছে। আর সবাইকে বিজেপি হতে হবে। হ্যাঁ, ওরা বলছে তো যে তৃণমূলের বাড়ি দখল করব। অশান্তির পরিবেশ সরিয়ে শান্তি চাইছে এলাকাবাসী। আমরা শান্তি চাইছি, যাতে এলাকায় মানে গন্ডগোল না হোক, বাইরের লোক যেন না ঢুকে তার ব্যবস্থা। হ্যাঁ, বাইরের লোক যেন না আসে। আমাদের লোকাল লোক তো এগুলো করে না। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। স্পর্শকাতর এলাকায় টহল রয়েছে কেন্দ্রীয় বাহিনীর। স্থানীয়রাও চাইছেন দাঙ্গা লাগানোর চেষ্টা প্রতিরোধ করে দ্রুত আগের মতো সম্প্রীতির ছবিটা উঠে আসুক। ক্যামেরায় গৌতম অধিকারীর সঙ্গে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। যে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে এই প্রতিবাদের জেরে মুর্শিদাবাদে এই হিংসা হয়েছে, সেই সংশোধিত ওয়াকফ আইন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের এজলাসে বিচারাধীন। সুপ্রিম কোর্টের আরেকটি রায় নিয়ে এই মুহূর্তে বিতর্ক চরমে। সে রায়ের কথাই বলবো, একটু প্রেক্ষাপটে যাই। মোদী সরকারের রাজ্যপালেরা অবিজেপি শাসিত রাজ্যের বিভিন্ন বিল রাজভবনের অন্ধকারে আটকে রাখছে। এই অভিযোগ নতুন কিছু নয়। এই সমস্ত রাজ্যের ভেতরে আছে পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাব, আরো অনেকে। সম্প্রতি এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু। কেননা তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি বিধানসভায় পাশ হওয়া বিলে সই তো করেননি, উল্টে তাকে পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। এই নিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, রাজ্যপালের সুপারিশে রাষ্ট্রপতির কাছে পাঠানো কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। এ নিয়েই ক্ষুব্ধ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর বক্তব্য, সংবিধানের দেওয়া বিশেষ ক্ষমতাকে আদালত গণতন্ত্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের মতো ব্যবহার করছে। এর ভেতরে কি এই প্রশ্নটাই লুকিয়ে আছে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির থেকেও বড়? সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজ্যপালের সুপারিশে রাষ্ট্রপতির কাছে পাঠানো কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। তামিলনাড়ু সরকারের এক মামলার প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়। এতদিন পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষেত্রে সময়সীমা নির্ধারিত ছিল না, কিন্তু এবার শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, রাষ্ট্রপতি 3 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে বাধ্য। যদি কোনো কারণে বিল নিয়ে চূড়ান্ত মতামত জানাতে বিলম্ব হয়, তবে সেই বিলম্বের ব্যাখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। রাষ্ট্রপতিকে সময় বেঁধে দেওয়ায় ক্ষুব্ধ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তার বক্তব্য, শীর্ষ আদালত রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে না। A recent judgment. Where are we heading? What is happening in the country? We have to be extremely sensitive. It is not a question of someone filing a review or not. We never bargained for democracy for this day. President being called upon to decide in a time-bound manner. And if not, becomes no. So we have judges who will legislate, who will perform executive functions, who will act as super parliament, and absolutely have no accountability because law of the land does not apply to them. Let me tell you, boys and girls, every parliamentarian, my parliamentarian, every candidate in any election to assembly or parliament is required to declare assets. If they don't do it, some do, some don't. তিনি আরো বলেন, বিচারপতিরা কি এখন আইন প্রণয়ন করবেন? তাদের জবাবদিহিতা কোথায়? এই প্রেক্ষিতেই তিনি উল্লেখ করেন বিচারপতি ইয়াসবন্ত বর্মার বাড়ি থেকে নগদ উদ্ধার প্রসঙ্গ। ধনখড়ের মতে, বিচার ব্যবস্থার ভূমিকা এখন জনগণের রাস্তার সংকটে ফেলছে এবং সাংবিধানিক ভারসাম্য রক্ষা করা সকলের দায়িত্ব। কলকাতা টিভি। ওই তো মানুষ ধর্মের কথা বলছে, আগুনে 3টি মানুষের দেহ জ্বলছে। কেওনঝড়ের আদিবাসীদের গ্রামে
বজরং দল মানুষ পোড়াতে নামে। ওই তো কেমন ঘৃণার ঘৃণ্য আইন। শহীদ হলেন গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনস। ওড়িশার নারকীয় ঘটনা নিয়ে এই গান লিখেছিলেন কবির সুমন। সময়টা ছিল 1999 সালের 22শে জানুয়ারি। গোটা দেশের সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল খ্রিস্টান পাদ্রি স্টাইনস হত্যার নারকীয়তা। 2 শিশুপুত্র সমেত তাকে পুড়িয়ে মেরেছিল বজরং দল, আর তার নেতৃত্বে ছিল দারা সিং। এই নৃশংস হত্যাকাণ্ডে বজরং নেতা দারা সিং ও সংগঠনের কর্মী মহেন্দ্র সহ 12 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জেল জীবন শুরু হয় দারা ও মহেন্দ্রর। 25 বছর পরে বুধবার শেষ হলো মহেন্দ্রর কারাবাস। স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ডের সুপারিশে তাকে জেল মুক্তি দেয় ওড়িশার কারা দপ্তর। আর সেই যুক্তিতেই নতুন করে প্রাসঙ্গিক হয়ে পড়ে কিছুটা হলেও বিবর্ণ হয়ে যাওয়া বিলকিস বানু ধর্ষণ ও তাঁর পরিবারের 7 সদস্যের হত্যা মামলা। 2022 সালের 15ই অগস্ট ভারতের 76তম স্বাধীনতা দিবসে 11 জনকেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাতের বিজেপি সরকার। কারণ দেখানো হয় জেলে ভালো আচরণ করেছে অপরাধীরা। ধর্ষণ, খুন, যা খুশি করুন, আপনি যদি হিন্দু হন আর জেলে যদি গুড বয় হয়ে থাকেন, এদেশে আপনার 7 খুন মাফ। উনিশশো 1999 সালের 22শে জানুয়ারি গোটা দেশের সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল স্টেন্স হত্যার নারকীয়তা। 21শে জানুয়ারি রাতে স্টেশন ওয়াগনে সপরিবার ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় অস্ট্রেলিয়ার স্বেচ্ছাসেবী দম্পতি গ্রাহাম স্টেন্স, গ্ল্যাডি ও তাদের 2 নাবালক সন্তানের। ময়ূরভঞ্জের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন স্টেন্সরা। তাদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ এনে ওই রাতে স্টেশন ওয়াগনে আগুন ধরিয়ে দেয় বজরং দলের কিছু নেতাকর্মী। নৃশংস হত্যাকাণ্ডে বজরং নেতা দারা সিং ও সংগঠনের কর্মী মহেন্দ্র সহ 12 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জেল জীবন শুরু হয় দারা ও মহেন্দ্রের। 25 বছর পরে বুধবার শেষ হলো মহেন্দ্রর কারাবাস। স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ডের সুপারিশে তাকে জেল মুক্তি দেয় ওড়িশা কারা দপ্তর। আর সেই মুক্তিতেই নতুন করে প্রাসঙ্গিক হয়ে পড়ে কিছুটা হলেও বিবর্ণ হয়ে যাওয়া বিলকিস বানু ধর্ষণ ও তার পরিবারের 7 সদস্যের হত্যা মামলা। 2002 সালে গোধরা কাণ্ডের পরপর গুজরাতের দাহর জেলার দেবগড় বাড়িয়া গ্রামে হামলা চালায় একদল দুষ্কৃতী। 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়। একে একে পরিবারের 7 সদস্যকে খুন করা হয়। বিচারে 11 জন অপরাধী চিহ্নিত হয়। 2022 সালের 15ই অগস্ট ভারতের 76তম স্বাধীনতা দিবসে 11 জনকেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাতের বিজেপি সরকার। কারণ দেখানো হয় জেলে ভালো আচরণ করেছে অপরাধীরা, এবং সেই কারণ দেখেই বজরং কর্মী মহেন্দ্র হিমব্রমকে মুক্তি দিল ওড়িশা সরকার। ঘটনাচক্রে কলিঙ্গ দেশেও বিজেপির সরকার। কলকাতা টিভি। এবার আরেক বিজেপি সরকারের গল্প। আর কিছু হোক বা না হোক, আশা দেখাতে যোগী সরকারের জুড়ি নেই। কেননা যোগী জানেন আশায় বাঁচে চাষা। দেশের এবং তার নিজের রাজ্যেরও অসংখ্য গরিব ভুখা মানুষের আশা ছাড়া আর কিছুই নেই। তাছাড়া আশা দিতে তো পয়সা লাগে না। আর তাই শিক্ষা, স্বাস্থ্য সহ সব খাতে উন্নয়নের ঢালাও আশা দেখিয়েছে যোগী সরকার। কিছু ক্ষেত্রে কিছু হয়েছে, কিছু ক্ষেত্রে এখনো বাকি। কিন্তু যেটুকু হয়েছে সেই উন্নয়নের আশীর্বাদ থেকে বঞ্চিত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকেরা। জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেই তুলনায় তাদের মজুরি কিন্তু বাড়েনি। বাজেটে বরাদ্দ তহবিলও কাজে লাগায়নি যোগী সরকার। শ্রমিকদের উন্নয়ন আর কবে, প্রশ্ন তুলছে সব মহল। গাল ভরা প্রতিশ্রুতি। যোগী আদিত্যনাথের দাবি মতো উত্তরপ্রদেশে উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছে। রাজ্য জুড়ে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতির পরেও বারবার মুখ থুবড়ে পড়েছে আনঅর্গানাইজড সেক্টরগুলি। সম্প্রতি রাজ্যের সামাজিক সুরক্ষা বোর্ডের তরফে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্ট বলছে রাজ্য বাজেটে বরাদ্দ 8 লক্ষ কোটি টাকারও বেশি। তারপরেও উন্নয়নের মুখ দেখেননি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। গত 4 বছরে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুবিধার্থে কোনো তহবিলই ব্যবহার করেনি যোগী সরকার। সম্প্রতি তথ্য অধিকার আইনের অধীনে এক আবেদন জানানো হয়। আবেদনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উন্নয়নে রাজ্য সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হয়। আবেদনে 2021-22, 2022-23,
2023-24 এবং 2024-25 অর্থবর্ষে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত বাজেট সম্পর্কে প্রশ্ন তুলে ধরা হয়। কোন নির্দিষ্ট প্রকল্পের অধীনে এই বাজেট বরাদ্দ করা হয়েছিল এবং কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল তাও জানতে চাওয়া হয়। জবাবে বোর্ড জানায়, বিভিন্ন প্রকল্পের জন্য 2021-22, 2022-23 এবং 2023-24 অর্থবর্ষে বার্ষিক 112 কোটি টাকা এবং 2024-25 অর্থবর্ষের জন্য 92 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আরটিআই আবেদনে আরও একটি প্রশ্ন রাখা হয় আবেদনকারীর তরফে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রকল্পগুলির প্রচারে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? প্রকল্পগুলির প্রচারে কত বাজেটই বা বরাদ্দ হয়েছে? সামাজিক নিরাপত্তা বোর্ডের প্রতিক্রিয়া, 2021-22 অর্থবর্ষে প্রকল্পগুলির প্রচারের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ। 2022-23, 2023-24 এবং 2024-25 এই 3 অর্থবর্ষে 7,80,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে অসংগঠিত কর্মীদের জন্য কোনো কর্মসূচি বাস্তবায়িত হয়নি, ফলে এই তহবিলগুলি অব্যবহৃতই রয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের চুক্তিবদ্ধ কর্মীদের সংখ্যাটা নেহাত কম নয়, কিন্তু শ্রমিকদের সংখ্যা বেশি হলেও তাদের মজুরি উল্লেখযোগ্যভাবে কম। পরিসংখ্যান বলছে 2022 সালের সেপ্টেম্বরে অদক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম দৈনিক মজুরি ছিল 367 টাকা, আধা দক্ষ শ্রমিকদের জন্য 403 টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য 452 টাকা। বর্তমানে তাদের মজুরি বেড়েছে খুবই সামান্য। এই হার যথাক্রমে 412 টাকা, 463 টাকা এবং 503 টাকা। কিন্তু ব্যাপক মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে এই হারে মজুরি বৃদ্ধি অত্যন্ত অপর্যাপ্ত এবং একজন শ্রমিকের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা পূরণে তা একেবারেই ব্যর্থ। উত্তরপ্রদেশে প্রায় 8,38,00,000 শ্রমিক অসংগঠিত ক্ষেত্রে নিয়োজিত, কিন্তু শ্রমিকদের উন্নয়নে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ করছে না যোগী সরকার। কলকাতা টিভি। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।